একদিকে 400 তালেবান সৈন্য আর অন্যদিকে মাত্র 57 জন আমেরিকান যোদ্ধা। বলতে পারো কি হতে পারে এই যুদ্ধের ফলাফল? আমি জানি মুভিতে সবকিছুই সম্ভব, কিন্তু আজ যে মুভিটি নিয়ে আমাদের এক্সপ্লেনেশন সেটা একটি সত্য ঘটনা নিয়ে তৈরি। 2009 সালে আফগানিস্তানের কামদেশ অঞ্চলে আমেরিকান তালেবানদের মধ্যে ঘটে এক বিশাল বড় যুদ্ধ। চারিপাশে পাহাড়ে ঘেরা আমেরিকান এক বেস ক্যাম্পে অতর্কিত হামলা চালায় তালেবানরা। 10 জন নয় 20 জন নয়, পুরো 400 জন তালেবান সৈন্য ঘিরে ধরে এই বেস ক্যাম্প আর ভয়ানক হামলা চালায় আমেরিকানদের বিরুদ্ধে। কি হয়েছিল শেষমেশ? আমেরিকানরা কি পারবে এই অসম্ভব যুদ্ধে জয়লাভ করতে? এটা জানতে হলে তোমাদেরকে দেখতে হবে দ্য আউটপোস্ট মুভির এক্সপ্লেনেশন। অস্থির এই মুভিটি দেখার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। তো আর প্যাচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা কিছু সেনা সদস্যদের কামদেশ নামের একটি স্থানে ল্যান্ডিং করতে দেখি। আসলে এরা সবাই একটি আউটপোস্টে এসেছে যেটা আফগানিস্তান ও পাকিস্তানের বর্ডারের কাছে অবস্থিত। আউটপোস্ট হলো এমন একটি স্থান যেখানে আর্মিরা তাদের ঘাঁটি স্থাপন করে। এখানে তাদের থাকার জন্য সকল ধরনের ব্যবস্থা থাকে এবং এটা এমন একটা উঁচু জায়গায় হয় যেখান থেকে পুরো এলাকা নিয়ন্ত্রণ সম্ভব। কিন্তু এই আউটপোস্টটি একদম ভিন্ন। এটা পুরো পাহাড় দিয়ে ঘেরা একটা উপত্যকার মধ্যে অবস্থিত, ফলে তাদের উপরে বাইরে থেকে হামলা করা খুব সহজ। এমন vulnerable জায়গায় সচরাচর কোনো আউটপোস্ট হয় না, কিন্তু এখানে আফগানিস্তান থেকে পাকিস্তানের টেররিস্টদের উপরে ভালো করে নজর রাখা যায় বিধায় তারা বাধ্য হয়ে এই আউটপোস্টটি স্থাপন করেছে। এই আউটপোস্টে বর্তমানে মোট 57 জন রয়েছে আর এখানকার তাদের কমান্ডারের নাম ক্যাপ্টেন কেটিং। নতুন যারা এখানে যোগ দিয়েছে তারা সকালে বাইরে বের হতে না হতেই পাহাড়ের উপরের থেকে হামলা চালানো শুরু করে জঙ্গিরা। এই কাহিনী দেখে সবাই বুঝে ফেলে যে এটা যেন তেন কোনো জায়গা না। আসলে প্রতিনিয়তই এখানে এমন জঙ্গি হামলা হয় কারণ পাহাড়ের উপরে যে গ্রাম রয়েছে সেটা পুরো তালেবানদের আস্তানা। সবাই মোটেও প্রস্তুত ছিল না এমন ফায়ারিং এর জন্য, কিন্তু তারপরেও তারা হাফ প্যান্ট পরে কাজে লেগে পড়ে। বেশ কিছুক্ষণ ফায়ারিং চলার পর একটি মর্টার শেল দিয়ে তারা ওই 3 জঙ্গিকে উড়িয়ে দিতে সক্ষম হয়। এখানে আমাদের সাথে পরিচয় হয় একজন স্পেশালিস্ট কর্পোরাল যার নাম কার্টার। এছাড়াও মুভিতে আরও কিছু মেন ক্যারেক্টার আছে যাদের পরিচয় ধীরে ধীরে পেয়ে যাবে। জঙ্গিদের মেরে সবাই যখন ফিরে আসতে যাবে তখনই খেয়াল করে দেখতে পারে যে তাদের একজন টিম মেম্বার গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। সবাই তাকে ধরাধরি করে মেডিক ডিভিশনে নিয়ে যায় ট্রিটমেন্টের জন্য। মানে বুঝতেই পারছো, এমন হামলা হওয়া আর তাদের টিম মেম্বার কমে যাওয়া এখানে একটা নিয়মিত ব্যাপার। এদিকে ক্যাপ্টেন কেটিং সবাইকে জরুরি মিটিংয়ে ডেকে নিয়ে আসে আর বলে, আমরা বেশ ভালোভাবে তালেবানদের প্রতিহত করতে পারছি, কিন্তু যেহেতু আমাদের আউটপোস্ট অনেক রিস্কি একটা জায়গা, তাই আমাদের দরকার এখানকার লোকাল লোকজনের সাথে একটি মৈত্র সম্পর্ক গড়ে তোলা। তাদের যদি আমরা হাত করতে পারি তাহলে তালেবানরা আমাদের উপর খুব একটা বেশি আক্রমণ চালাবে না। তাই ক্যাপ্টেন ও কিছু সদস্য মিলে চলে যায় কামদেশ গ্রামে সেখানকার বয়োজ্যেষ্ঠ নেতাদের সাথে দেখা করার জন্য। ক্যাপ্টেন তাদেরকে স্কুল রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং সেই সাথে অনেক টাকার অফার করে। বিনিময়ে ক্যাপ্টেন বলে, যারা তোমাদের মধ্যে তালেবান আছো তারা আমাদের কাছে অস্ত্র সমর্পণ করো। গ্রামের নেতারা তাদের কথায় কনভিন্স হয়ে যায় আর তাদের কথা মতো কিছু তালেবান অস্ত্র জমা দিয়ে একটি শান্তি চুক্তি করে নেয়। রাতের বেলায় পুরো আউটপোস্ট বারবিকিউ পার্টিতে মেতে ওঠে এমন একটি সফল শান্তি চুক্তি হওয়ার কারণে। কিন্তু শান্তি কি আর এত সহজে আসে? সকাল হতে না হতেই আবারও সেখানে হামলা স্টার্ট হয়ে যায়। কি আর করা, প্রতিদিনের মতন আজও তারা তালেবানদেরকে উড়িয়ে দেয় নিমিষেই। এদিকে ক্যাপ্টেনের কাছে অন্য আরেকটা আউটপোস্ট থেকে মেসেজ আসে যে তাদের কাছে থাকা FM-TV গাড়িটি একটি বিশেষ প্রয়োজনের জন্য তাদের ব্যারাকে নিয়ে আসতে হবে। এটা শুনে সার্জেন্ট মার্টিন বলে, স্যার এই গাড়িটি এমন একটি দুর্গম পথ দিয়ে নেওয়া আর তালেবানদের সাথে ফাইট করা একই কথা, কারণ পাহাড়ি রাস্তাটি এত সরু যে কোনো সময় বড় বিপদ হতে পারে। কিন্তু অর্ডার তো মানতেই হবে, তাই ক্যাপ্টেন সন্ধ্যাবেলায় 1 প্লাটুন আর্মি নিয়ে রওনা দেয়। পথের মধ্যে তারা বেশ চিল করতে করতে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর যখন ভয়ঙ্কর রাস্তা শুরু হয় তখন সবাই বেশ সতর্কতার সাথে সামনে আগাতে থাকে, কিন্তু তারপরেও ক্যাপ্টেনের গাড়ি কয়েক ইঞ্চি ভুলের কারণে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে যায় আর সেখানে ক্যাপ্টেন কেটিং ও 3 জন আর্মি অফিসারের করুণ পরিণতি হয়। এরপর তাদের মৃতদেহ উদ্ধার করে আউটপোস্টে নিয়ে আসা হয় এবং তাদেরকে মিলিটারি অ্যাক্ট অনুসারে সম্মান জানানো হয়। পরের দিন এই আউটপোস্টের নতুন একজন ক্যাপ্টেন নিয়োগ পায় যার নাম ইলেসকাস। স্টাফ সার্জেন্ট রামেশা তাকে সব সদস্যের সাথে পরিচয় করিয়ে দেয় এবং পুরো এলাকা সম্পর্কে একটি ধারণা প্রদান করতে থাকে। রামেশা জানায় তালেবানরা পাহাড়ের উপর থেকে প্রতিনিয়ত তাদের উপর হামলা চালায় আর এমনভাবে তারা ফরমেশন করে যে এত দূর থেকে তাদের খুঁজে পাওয়া বেশ কষ্টকর হয়ে পড়ে। ক্যাপ্টেনের সাথে এবার একজন সার্জেন্টের পরিচয় হয় যার নাম কার্ক তখন কেবল শাওয়ার নিতে যাচ্ছিল আর ঠিক সেই সময় আবারও তালেবানরা ফায়ারিং শুরু করে দেয়। বৃষ্টির মতন তারা উপর থেকে গুলি ছুটতে থাকে আর কার্কও তার কাপড় চোপড় ছাড়াই ফাইট ব্যাক করা শুরু করে দেয়। এখানে যা অবস্থা তাতে যে কখন কোন হামলা হয় তার কোনো গ্যারান্টিই নেই।
পরে রামেশা, কার্টার ও বাকিরা মিলে উপর থেকে তাদের আউটপোস্ট অ্যানালাইসিস করতে থাকে। তারা বের করতে চায় আমাদের কোন পজিশনকে আরেকটু স্ট্রং করতে হবে এদেরকে প্রতিহত করার জন্য। সেই সময় কার্টার বলে, তুমি যদি জঙ্গি হতে তাহলে আউটপোস্টের কোথায় বেশি ফোকাস করতে? তখন রামেশা জানায়, আমি প্রথমেই এই মর্টার পিটকে উড়িয়ে দিতাম যাতে বড় হামলা থেকে বাঁচা যায়। এরপর নিচে থাকা হেভি আর্ম ভেহিকেলগুলোতে থাকা বান্দাদেরকে খেয়ে দিতাম যাতে হেভি ফায়ারিং তারা না করতে পারে। তারপরে আমি এই জেনারেটরকে উড়িয়ে দিতাম যাতে ভিতরের সকল কমিউনিকেশন বন্ধ হয়ে যায়। কার্টার এই সব কথা শুনে বলে, তাহলে তো আমাদের বড় কোনো হামলা হলে 30 মিনিটের বেশি এখানে সার্ভাইভ করা সম্ভব না। উপরওয়ালাই জানে আমাদের ভাগ্যে কি লেখা আছে। এরপর তাদের অবসর সময়ে সার্জেন্ট কার্ট দেখতে পায় কেউ একজন লুকিয়ে ক্যাম্পের মধ্যে ভিডিও করছে। সেই ছেলেটিকে ধরতে গেলে সে পালিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু সবাই মিলে তাকে ধরে ফেলে। এই ছেলেটিকে ওই গ্রামের নেতারা আউটপোস্টে ক্লিনিং এর কাজে নিয়োজিত করেছিল, কিন্তু সে ইতিমধ্যেই তালেবানদের হয়ে গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। তাই গ্রামের প্রধানদেরকে ডেকে আনা হয় ইনভেস্টিগেশন করার জন্য। তারা জানায় এই ছেলে খুবই ভালো এবং তালেবানদের সাথে তার কোনো প্রকার যোগাযোগ নেই। ক্যাপ্টেন বলে, যদি সে ইনোসেন্ট হয় তাহলে 2-3 দিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হবে। এদিকে তারা বলে, তোমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলে আমাদের স্কুল করে দেওয়ার, সেটা তো এখনো দাওনি। ক্যাপ্টেন তাদের জানায়, আমি কিছুদিনের মধ্যেই দিতাম, কিন্তু এই কাহিনীর পর যতদিন ঝামেলা না মেটে ততদিন তোমরা 1 পয়সাও পাবে না। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়। পরে দেখা যায় তাদের দোভাষী মোহাম্মদ তড়িঘড়ি করে এসে জানাচ্ছে গ্রামবাসী ব্যাপক ক্ষেপে গিয়েছে এবং তারা তালেবানের কাছে নালিশ করেছে যে তাদের ছেলেকে বন্দী করে রাখা হয়েছে ও তাদের দেওয়া কোনো ওয়াদা আমেরিকানরা পূরণ করছে না। তাই তালেবানরা যে কোনো সময় এখানে অ্যাটাক করতে পারে। কিন্তু সার্জেন্ট তার কথা উড়িয়ে দেয়, কারণ ইতিমধ্যে সে অনেকবার বলেছে যে তালেবান আসছে, কিন্তু তালেবান আর কখনোই আসে না। মানে সেই বাগধারার গল্পের মতো আর কি। মোহাম্মদ বলে, স্যার প্লিজ বিশ্বাস করেন আমার কথা, কিন্তু এত কথার পরেও তারা কেউই তার কথা গুরুত্ব দেয় না। পরের দিন সকালে টিম পেট্রোলিং এর জন্য একটি উপত্যকার মধ্যে দিয়ে যেতে থাকে। সেখানে ইয়াঙ্গান নামের একটি সৈনিকের সাথে ক্যাপ্টেনের বেশ ভালো সখ্যতা গড়ে ওঠে। তারা একটি ঝুলন্ত শীতের উপর দিয়ে যাওয়ার জন্য প্ল্যান করে। ক্যাপ্টেন আর ইয়াঙ্গার যখন ব্রিজের মাঝ বরাবর চলে আসে, ঠিক সেই সময় একটি মাইন বিস্ফোরণ হয়ে সামনে থাকা ক্যাপ্টেন পুরোই ভস্ম হয়ে যায়। এই আকস্মিক কাণ্ডে পুরো টিম একদম হতবিহম্বল হয়ে পড়ে। ইয়াঙ্গারের মুখের মধ্যে ক্যাপ্টেনের মস্তিষ্কের একটি টুকরো ঢুকে গিয়েছে দেখে সে পুরোই নির্বাক হয়ে যায়। সেখান থেকে ফেরার পরে ইয়াঙ্গারকে দেখা যায় সে অধিক শক খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। সে যেন চোখের সামনে এমন ভয়াল দৃশ্য দেখে পুরো মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। রামেশা তাকে এই অবস্থায় দেখে কৌশলে তার কাছ থেকে গান নিয়ে নেয় আর তাকে মোটিভ করার চেষ্টা করতে থাকে। ইয়াঙ্গারও একটু পরে শান্ত হয়ে যায় আর একটি হেলিকপ্টার এসে তাকে এবং ক্যাপ্টেনের ডেড বডি নিয়ে চলে যায়। ওর যা মানসিক অবস্থা, এতে করে আপাতত তাকে টিমের সাথে রাখা কোনোভাবেই সম্ভব না। এবার ক্যাপ্টেন ইলেস্কাসের স্থানে আসে ক্যাপ্টেন ব্রোয়ার্ড। সে জানায় পেন্টাগন সিদ্ধান্ত নিয়েছে যে এই আউটপোস্টটি আগামী 6 জুলাইয়ের মধ্যে চিরতরে বন্ধ করে দেওয়া হবে, কারণ ইতিমধ্যে এখানে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে সামনেও এর তেমন কোনো উন্নতি হবে বলে মনে হচ্ছে না। এই নতুন ক্যাপ্টেন ছিল বেশ কড়া প্রকৃতির লোক। ব্রোয়ার্ড একাধারে ঘাটতারা এবং একঘেয়ে একটা লোক। টিম মেম্বাররা তাকে একটি আফগানিস্তানের ভোটার কার্ড দিয়ে বলে, এটা আমরা ক্যাপ্টেন ইলেস্কাসের বিস্ফোরণের স্থান থেকে পেয়েছি, আমরা চাই একে ধরে উচিত শিক্ষা দিতে। কিন্তু এই নতুন ক্যাপ্টেন জানায় তার কোনো দরকার নাই, কারণ আমরা এখানে এসেছি প্রতিশোধ নিতে না। ভালোই কোনো গ্যাঞ্জাম ছাড়া জুলাই পর্যন্ত অপেক্ষা করো আর এখান থেকে বিদায় নাও। এমন গা ছাড়া কথা শুনে সবাই বেশ হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়ে। পরের দিন দেখা যায় এই আউটপোস্টে আবারও কিছু তালেবান হামলা চালিয়েছে। রামেশা এবার ক্যাপ্টেনকে বলে মর্টার শেল নিক্ষেপ করতে, কিন্তু ক্যাপ্টেন বলে আগে আমাকে কনফার্ম করতে হবে যে সেখানে আদৌ কোনো জঙ্গি আছে কিনা। রামেশা বলে, আরে তাহলে গুলি করতেছে কারা? ক্যাপ্টেন সাফ জানিয়ে দেয় PID মানে পজিশন আইডেন্টিফাই কনফার্ম করলে তবেই হামলা চালানো হবে। এই সব শুনে রামেশার মেজাজ পুরাই খারাপ হয়ে যায়। তখন দূরবীন দিয়ে দেখে PID কনফার্ম হয়ে ক্যাপ্টেনকে বলে, তারপর সে ফায়ারিং এর নির্দেশ দেয়। পরে ক্যাপ্টেন বলে, এখানে আন্দাজের উপর আমরা অ্যামো শেষ করতে পারবো না, তাই আগে ভিজুয়াল কনফার্মেশন হবে, তারপর ফায়ারিং। আর নেক্সট টাইমে আমার সাথে এরকম তর্ক করলে সোজা বাড়ি পাঠিয়ে দেবো। এই নতুন ক্যাপ্টেনের এসব কাহিনী নিয়ে কার্টার এবার ফার্স্ট লেফটেন্যান্ট অ্যান্ড্রুকে অভিযোগ জানায় যে এই লোক পুরোই তার ছেড়া একজন ক্যাপ্টেন। অ্যান্ড্রু এই কথা শুনে সাপোর্ট না দিয়ে বরং উল্টো কার্টারকে বলে, এই তার ছেড়া লোক গত 37 বছর ধরে ওয়ার জোনে আছে, সে তোমার থেকে বেশি বুদ্ধি রাখে, তাই সিনিয়রের আদেশ নিয়ে যেন কোনো ধরনের কোনো কাহিনী না হয়। কার্টারের এমন করার কারণে তাকে ফিল্ডে পানিশমেন্ট দেওয়া হয়। তাকে ঠান্ডা ও বৃষ্টির মধ্যে হুমবির উপরে পেট্রোলিং করার কাজে নিয়োজিত করে ক্যাপ্টেন। রাতের বেলায় সে নাইট ভিশন দিয়ে একজন জঙ্গিকে দেখতে পায়, আর কিছু বুঝে ওঠার আগে সেই জঙ্গি তাদের উপরে মর্টার শেল নিক্ষেপ করে দেয়। এতদিন তারা খালি AK-47 দিয়ে ফায়ার করছিল, কিন্তু এখন তাদের হাতে আছে মর্টার আর RPG। এছাড়াও এবার তারা রাতে অ্যাটাক করেছে, তার মানে এদের কাছে নাইট ভিশনও রয়েছে।
বোঝাই যাচ্ছে তালেবানরা দিনকে দিন আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে। এদিকে সকালবেলা গ্রামের লিডার একটি মেয়ের লাশ নিয়ে এসে উপস্থিত হয় আউটপোস্টে। তাদের দাবি মেয়েটিকে গত রাতে মর্ডার অ্যাটাক করে মেরে ফেলা হয়েছে, কিন্তু টিম এই লাশের কন্ডিশন দেখে বলে এই লাশ মিনিমাম 2 দিন আগের। গ্রামের লিডাররা বলে, শুনলাম তোমরা নাকি এখান থেকে চলে যাচ্ছ, তাহলে আমাদের পাওনা টাকা কই? তোমরা কি আমাদেরকে ফাঁকি দিচ্ছ নাকি? ক্যাপ্টেন বলে, কে বলেছে তোমাদের যে আমরা চলে যাচ্ছি? তোরা সময় হলে টাকা পেয়ে যাবে। এরপর দেখা যায় ক্যাপ্টেন বলছে তাকে ইতিমধ্যেই ট্রান্সফার করা হচ্ছে এখান থেকে, তাই এখন ভারপ্রাপ্ত দায়িত্ব পাবে ফার্স্ট লেফটেন্যান্ট অ্যান্ড্রিউ। সেই সাথে এই আউটপোস্টটি 6 জুলাই পরিবর্তে 6 অক্টোবর বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই এটা শুনে বেশ আপসেট হয়ে পড়ে, আর নতুন ক্যাপ্টেন বলে এই তারিখের কথা যেন কেউ না জানতে পারে। কোনো মেল, স্কাইপ, টেলিফোনে যেন এই ডেট কাউকে বলা না হয়, কারণ তালেবানরা যে কোনো সময় ট্র্যাক করে আমাদের এই ইনফরমেশন লিক করতে পারে। এরপর দেখা যায় সবাই তাদের পরিবারের সাথে কথা বলছে। সবারই ভিন্ন ভিন্ন গল্প তাদের নিজেদের ব্যক্তিগত জীবনে, কিন্তু সবারই একই কথা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। কিন্তু তারা নিজেরাও জানে না কি ভয়াবহ সময় তাদের জন্য অপেক্ষা করছে। পরের দিন ভোরবেলা সবাই টহল দিচ্ছিল পালাক্রমে। রাতের শিফটে যারা টহল দিয়েছে তারা এখন ঘুমাতে যাচ্ছে, আর নতুন টিম যারা এসেছে তারা কেবল টহল দেওয়া শুরু করছে। ঠিক সেই সময় ওই দোভাষী মোহাম্মদ চিল্লাতে চিল্লাতে আসে যে তালেবানরা আসছে, সবাই পালাও। শত শত তালেবান অ্যাটাক করার জন্য রওনা দিয়েছে, কিন্তু সৈন্যরা কোনো কিছু মনেই করে না, কারণ গত সপ্তাহেও এই পাগলের মতন অনেকবার বলেছে যে তালেবান আসছে, সবাই পালাও। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই দূরবীন দিয়ে একজন দেখতে পারে শত শত সশস্ত্র তালেবান পাহাড় টপকে তাদের দিকে ধেয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই তালেবানরা তাদের বেস ক্যাম্প লক্ষ্য করে গুলি ও মর্টার শেল নিক্ষেপ করে। সবাই ঘুম থেকে ধরফর করে উঠে পড়ে আর ব্যাটেল করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু চারিপাশে এত পরিমাণ গোলাবর্ষণ হচ্ছিল যে তারা বাইরে কোনোভাবেই যেতে পারছিল না। হুমভির উপরে থাকা থমাস উড়াধুরা ফাইট করতে থাকে, কিন্তু একটা গুলি এসে তার হেলমেটে আঘাত করে। ভাগ্যক্রমে সে এই যাত্রায় বেঁচে যায়, কিন্তু নিচে থেকে মেশিন গান চালানোর জন্য যখন একজন মেশিন গানের কাছে যায় তখন তার উপরে গুলি এসে তাকে আঘাত করে বসে। এবার কমান্ডার অ্যান্ড্রু কন্ট্রোল রুমে এসে বলে কোন দিক থেকে অ্যাটাক হচ্ছে। কন্ট্রোল রুম বলে কোনো দিক নাই, পুরো চারিপাশ থেকে সমানভাবে ফায়ারিং চলছে। ততক্ষণে সে এয়ার সাপোর্টের জন্য বেস ক্যাম্পে কানেক্ট করে, কিন্তু তারা জানায় বৈরী আবহাওয়ার কারণে এখানে আসতে তাদের 2 ঘন্টার মতন সময় লাগবে। কিন্তু এখানে যে হারে ফাইট হচ্ছে তাতে করে 30 মিনিটে তাদের প্রতিরোধ করা সম্ভব নয়। প্রায় 400 জনেরও বেশি তালেবান ফাইটার এসেছে এই 57 জন সেনা অফিসারদেরকে ধুলোর সাথে মিশিয়ে দিতে। একের পর এক রকেট লঞ্চার দিয়ে তারা পুরো আউটপোস্টকে উড়িয়ে দিতে থাকে। তারা কোনোভাবেই এত গোলাবর্ষণের জন্য রুম থেকে বেরই হতে পারছিল না। এদিকে বাইরে যারা ছিল তারা ব্যাকআপ নিয়ে ফায়ার করতে থাকে, কিন্তু কই ফায়ার করবে? পুরো পাহাড় জুড়েই তালেবানরা ফায়ার করছে। একটা একটা করে খুঁজে মারতে গেলেও তাদের প্রায় 5 ঘন্টার বেশি সময় লাগবে। তাই আমেরিকানরা আন্দাজের উপরেই হেভি মেশিন গান দিয়ে ফায়ার করতে থাকে। কিন্তু এভাবে তো বেশিক্ষণ টিকে থাকা সম্ভব না, কারণ তারা উপর থেকে ফায়ার করে ধীরে ধীরে নিচের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে হুমভির উপরে থাকা মেশিন গানের এমো শেষ হয়ে গেলে সে দ্রুত এমো নিয়ে আসতে বলে, আর বাকি যে মেশিন গানটা চলছিল সেটাতেও একটি বুলেট লেগে তার নষ্ট হয়ে যায়। ফলে যতটুকু বাধা দিচ্ছিল তারা সেটাও এখন বন্ধ হয়ে গিয়েছে। কার্টার সে মেশিন গানের এমো নিয়ে আসার জন্য দৌড়ে রুমে যায়, আর রামেশা অন্যদিকে ফাইট লিডিং করতে থাকে। ইতিমধ্যে সার্জেন্ট কার্ক ভীষণভাবে আহত হয়েছে, তাই তাকে মেডিক রুমে নিয়ে আনতে হবে যে করেই হোক। আলভেস একটি ল্যাডার নিয়ে আসার জন্য তার দিকে রওনা দেয়, কিন্তু এত ফায়ারিং এ সে পুরো দিক বেদিক হয়ে পড়ে। তবুও অনেক কষ্টে সে রুমে যেতে সক্ষম হয়, আর কার্ককে ল্যাডারে তুলে আবারও সেই ভয়ানক যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে তাকে মেডিক রুমে নিয়ে আসে। অন্যদিকে সবার কাছে যে করেই হোক অ্যামো নিয়ে যেতে হবে, কারণ এত রাউন্ড আর কন্টিনিউ গুলি হচ্ছে যে তাদের প্রচুর পরিমাণ অ্যামো দরকার। তাই সার্জেন্ট অ্যামিনিশন রুম থেকে সবাইকে এক বক্স করে অ্যামিনিশন নিয়ে যেতে বলে সাপ্লাইয়ের জন্য। কিন্তু সেই পথে যেতে গিয়ে স্কুজা নামের একটি সৈন্য হেডশট খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বাকিরা তাকে বাঁচানোর জন্য প্রথমে স্মোক বোম দিয়ে ভিজিবিলিটি অফ করে দেয় আর তাকে গিয়ে উদ্ধার করে। মেডিক রুমে নিয়ে আসলে তাকে ডেড বলে ঘোষণা করা হয়, আর অপরদিকে কার্কের অবস্থাও প্রায় যায়। এদিকে কার্টার তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে বারবার অ্যামিনিশন ট্রান্সপোর্ট করেই চলছে। সে যেভাবে কোনো একটা হিট ছাড়া ফাঁকা জায়গা দিয়ে দৌড়ে পার হচ্ছে, বলতেই হবে উপরওয়ালার বিশেষ হাত আছে তার মাথার উপর। এরপর দেখা যায় তাদের লাস্ট যে হেভি মেশিন গানের গাড়িটি ছিল সেটাও রকেট লঞ্চারের আঘাতে ধ্বংস হয়ে যায়। ফলে এই মুহূর্তে তাদের হাতে আর কোনো হেভি মেশিন গান অবশিষ্ট ছিল না। ওই গাড়ির মধ্যে 4 জন তখন পুরাই ট্র্যাপে পড়ে যায়, কারণ গাড়ি থেকে বের হলেই নিশ্চিত শট খাওয়া লাগবে। কন্ট্রোল রুম থেকে জানানো হয় 40 মিনিটের মধ্যেই এয়ার সাপোর্ট চলে আসবে, কিন্তু ক্যাপ্টেন বলে এই 40 মিনিট আমাদের পক্ষে টিকে থাকা অসম্ভব।
এদিকে কার্টাল 50 ক্যাল অ্যামো নিয়ে উপস্থিত হয় সেই গাড়িতে, কিন্তু তখনই সে জানতে পারে অ্যামো দিয়ে আর কোনো লাভ হবে না, কারণ মেন মেশিনই তো মারা খেয়ে গিয়েছে। তবুও তার আনা রাইফেল ম্যাগাজিনগুলো তার কাজে লাগায়, কিন্তু এই মুহূর্তে সবাই ওই গাড়ির মধ্যে অবস্থান করে। অন্যদিকে রামেশা নতুন একটি মেশিন গান সেট করে এবং সেটা দিয়ে তুলোধনা শুরু করে দেয়, কিন্তু একটি আরপিজি এসে তার এই তুলোধনাকে কিছুক্ষণের মধ্যেই থামিয়ে দেয়। রামেশা প্রচন্ড আঘাত পায় তার হাতে, কিন্তু তবুও সে ফাইট করার জন্য মুখিয়ে রয়েছে। মেডিক সেন্টারে গিয়ে সে শুনতে পারে কার্ক আর বেঁচে নেই। এটা শুনে সে অনেক আপসেট হয়, কারণ কার্ক তার অনেক ভালো বন্ধু ছিল। তখন রামেশা লক্ষ্য করে একজন স্নাইপার খুব বেশি ঝামেলা করছে উপর থেকে, তাই অন্য একটি সৈন্যের কাছে থাকা এসভিডি ড্রাগনভ নিয়ে সে উপরে খুঁজতে থাকে কোথায় সেই তালেবান স্নাইপার। একটু পরেই তার সন্ধান মেলে আর রামেশা তার সুনিপন শট দিয়ে স্নাইপারকে ডাউন করে দিতে সক্ষম হয়। এদিকে তাদের যেই হুমভি গাড়ির এমো শেষ হয়ে গিয়েছিল সেটার জন্য এমো নিয়ে এসে দুজন সেখানে উপস্থিত হয়। তাদের প্ল্যান ছিল এই গাড়িটাকে নিয়ে ফায়ার করতে করতে অন্য গাড়িতে যে 5 জন আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করবে, কিন্তু গাড়িটি কিছু দূর যাওয়ার পরেই আটকে যায়, ফলে তারা একদম মাঝখানে ফেসে যায়। একজন সেখান থেকে বের হয়ে চলে যেতে চাইলে উপর থেকে গুলি করে তাকে ডাউন করে দেওয়া হয়। তখন দেখতে পাওয়া যায় যে এনিমিরা তাদের বেস ক্যাম্পের ভিতরে চলে আসা শুরু করেছে। এতক্ষণ তারা দূর থেকে ফায়ারিং করছিল, কিন্তু ওয়্যার লাইনে চলে আসা মানে এখন তাদেরকে ফাইট করতে হবে ফ্রন্ট লাইন থেকে। তাই অ্যান্ড্রু সবাইকে এলোমো বলে ব্যাকআপে চলে যেতে বলে, কারণ এই মুহূর্তে তাদের বাংকারে থাকা ছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু রামেশা জানায় সে কোনো ব্যাকআপে যাবে না, যেভাবেই হোক সবগুলোকে সে প্রতিহত করবে। সে জানায় অনেকেই গাড়িতে ট্র্যাপে পড়ে আছে, তাদেরকে যেভাবেই হোক বাঁচাতে হবে। ততক্ষণে তাদের কন্ট্রোল রুমের উপরে আরপিজি অ্যাটাক হয় আর পুরো কমিউনিটি সিস্টেম তারা ডিস্ট্রয় করে দেয়। অ্যান্ড্রু এবার রাজি হয়ে যায় রামেশার প্ল্যানে, আর অন্যদিকে কার্টাররা নিজেরাই এই গাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বের হতে না হতেই তাদের উপর ব্যাপক হামলা হতে থাকে, আর এক পর্যায়ে গায়োগাস আর মাইস নামের দুজন সৈন্যের উপর আরপিজির ব্লাস্টের রুমে ঢোকার আগেই ডাউন হয়ে যায়। কোনো উপায় না পেয়ে কার্টার এবং সার্জেন্ট আবারও গাড়িতে ঢুকে কাভার নেয়, কিন্তু দেখা যায় যে মাইস এখনো বেঁচে আছে আর সে ক্রলিং করে গাড়ির দিকে আসার ট্রাই করছে। এটা দেখে কার্টার তাকে বলে, বন্ধু তুমি পাথরের পাশে গিয়ে কভার নাও আর আমরা এক্ষুনি আসছি তোমাকে বাঁচাতে। এই বলে সে তাকে উদ্ধার করার জন্য যেতে চায়, কিন্তু সার্জেন্ট বলে এভাবে বের হলে তুমিও এখন মারা পড়বে, পরিবেশটা একটু শান্ত হতে দাও আর কিছুক্ষণ অপেক্ষা করো। কিন্তু কার্টার বলে আরে ওর তো ব্লিডিং হচ্ছে, বেশিক্ষণ এভাবে থাকলে ও মারা পড়বে। এই সিন থেকে আমরা বুঝতে পারি যে কার্টার তার টিম মেম্বারদের জন্য কত কেয়ারফুল একজন পার্সন ছিল। অনেক কাকুতি মিনতির পর সার্জেন্ট রাজি হয় তাকে নিয়ে আসার জন্য। সার্জেন্ট বলে আমি তোমাকে কাভার দিচ্ছি, তুমি মাইসকে আমাদের গাড়িতে নিয়ে আসো যাতে ওর কোনো আর এক্সট্রা শট না লাগে। কার্টার এবার একটা জোরে নিঃশ্বাস নেয় আর জীবনের মায়া ত্যাগ করে বের হয় মাইসকে বাঁচানোর জন্য। কার্টার সেখানে গিয়ে দেখে মাইসের পুরো নিচের অংশ বিধ্বস্ত হয়ে রয়েছে আর সেই সাথে প্রচুর ব্লিডিং হচ্ছে। মাইসের তখনও একটু জ্ঞান রয়েছে। সার্জেন্ট তাকে কভার দিতে থাকে আর কার্টার মাইসকে নিজের কাঁধে করে দ্রুত ওই গাড়ির মধ্যে চলে আসে কোনো ধরনের আঘাত পাওয়া ছাড়াই। অপর প্রান্তে রামেশা আর বাকিরা ফ্রন্ট লাইনে ফাইটে জড়িয়ে পড়ে তালেবানদের সাথে। সম্মুখে যুদ্ধে তারা তালেবানদেরকে পাখির মতন কিল করতে থাকে আর সামনের দিকে আগাতে থাকে, কিন্তু রামেশা তার স্কুপে দেখতে পায় যে আরো শত শত তালেবান এখনো বেঁচে আছে আর তারা অগ্রসর হচ্ছে তাদের দিকে। এমন অবস্থায় আর তাদের কিছু করার নেই জীবন বাঁচানোর জন্য। আর ঠিক সেই সময় চারিপাশ থেকে মিসাইলের আঘাতে জঙ্গিরা উড়ে যেতে দেখে রামেশা বুঝতে পারে ইতিমধ্যেই তাদের আউটপোস্টে এয়ার সাপোর্ট চলে এসেছে। দুটো হেলিকপ্টার থেকে মুহুর্মুহু মিসাইল আর ফায়ারিং করে জঙ্গিদের তারা উড়িয়ে দিতে থাকে। এবার কার্টারকে যে করেই হোক মেডিক রুমে নিয়ে যেতে হবে মাইসকে, তাই সে একটি ল্যাডার নিয়ে আসে আর তখন সে দেখতে পায় একটি ফাইটার জেট তার মাথার উপর দিয়ে গিয়ে বিশাল বিস্ফোরণ ঘটিয়ে সব জঙ্গিদের সাফ করে দিচ্ছে। পুরো পাহাড়ের চারপাশে তারা বোম্বিং করতে থাকে যাতে একটি তালেবানও বেঁচে না থাকে। নিচে যেসব তালেবান ছিল তাদের অন্যরা ডাউন করতে থাকে আর রামেশা অবশেষে একটি ল্যাডার নিয়ে এসে মাইসকে মেডিক রুমে নিয়ে আসতে সক্ষম হয়। সেখানে এসে দেখে তার অবস্থা আশঙ্কাজনক। যে করেই হোক তাকে এখন এই পজিটিভ রক্ত কয়েক ব্যাগ দিতে হবে, কারণ তাদেরকে রেস্কিউ করার জন্য যে হেলিকপ্টার আসবে সেটা আরও 5-6 ঘন্টা লেট হবে। তাই তখন তার টিম মেম্বাররা তাকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখার ট্রাই করতে থাকে। অবশেষে টানা 12 ঘন্টা ফাইটের পর সন্ধ্যা 6টার সময় পুরো আউটপোস্ট দখলমুক্ত হয় তালেবানদের হাত থেকে। সেখানে নতুন এক কমান্ডার উপস্থিত হয় আর বাকি পালিয়ে যাওয়া তালেবানদের সে নিঃশেষ করে দেয়। ততক্ষণে রাত হয়ে গিয়েছে আর ক্যাপ্টেন আউটপোস্টে এসে এই নির্মমতা দেখে বেজায় শকড হয়ে পড়ে।
সেখান থেকে জানা যায় 57 জনের মধ্যে 7 জন মারা গিয়েছে আর 27 জন মারাত্মক জখম হয়েছে। এছাড়াও তাদের মেডিকেল সাপ্লাইও শেষ হয়ে আসছে। এসব বলতে গিয়ে অ্যান্ড্রু কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি আমার বন্ধুদেরকে বাঁচাতে পারলাম না স্যার। তখন ক্যাপ্টেন বলে, এত অল্প এক্সপিরিয়েন্স দিয়ে তুমি যে বাকিদের বাঁচাতে পেরেছো এটাই অনেক। রাতের বেলা মাইস ও বাকি গুরুতর আহত সৈনিকদের নিয়ে যাওয়া হয় একটি হেলিকপ্টার করে, আর বাকি সব অফিসাররা অপেক্ষা করতে থাকে সকালের জন্য। সকালে আরো কিছু হেলিকপ্টার আসলে তারা সবাই এই আউটপোস্ট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর একটি ফাইটার বিমান এসে পুরো আউটপোস্টকে ধ্বংস করে দেয়। কারণ সেখানে এখনো অনেক গোলা বারুদ আর সেন্সিটিভ ইনফরমেশন ছিল, যা তালেবানদের হাতে পড়লে আরো বেশি বিপদ হতে পারত। তারা যাবার পথে শুনতে পায় যে মাইসকে অনেক চেষ্টা করার পরেও বাঁচানো সম্ভব হলো না। এটা শুনে কার্টার অনেক মুষড়ে যায় আর শোকাহত হয়ে পড়ে। যাই হোক, সবাই বাড়ি ফেরে, আর এখানে আমরা দেখতে পাই এই ব্যাটেল অফ কামদেশের জন্য কাকে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। সেখানে রামেশা এবং কার্টারকে আমেরিকার সবচেয়ে সম্মানিত পুরস্কার মেডেল অফ অনার প্রদান করা হয়। এটা আমেরিকার ইতিহাসে একটি বিরল ঘটনা যে যেখানে একই মিশনের জন্য 2 জন অফিসারকে মেডেল অফ অনার প্রদান করা হয়েছিল। আর এই সিনের মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে ভুলো না, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।